শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আজ 1 সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 1978 সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল। 47তম প্রতিষ্ঠাবার্ষিকী শেষে 48-এ পা দিল দলটি। এই দলটির হাত ধরেই গণতান্ত্রিক নানা পরিবর্তন এসেছে। 1991 সালে গণতান্ত্রিক যে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা সেটি যেমন এসেছে, 78 সালে প্রতিষ্ঠার পর বাকশাল থেকে গণতন্ত্রে ফিরে আসা বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন সেটি এসেছে। নানাবিধ গণতান্ত্রিক উত্তরণ হয়েছে এই দলটির হাত ধরেই। আবার পরিবর্তিত পরিস্থিতিতে নানা সমালোচনাও রয়েছে এই দলের বিরুদ্ধে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি নতুন বাংলাদেশের জন্য কতটা প্রস্তুত বিএনপি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জনাব নাজিমউদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতা। এছাড়া আমাদের সাথে আরও রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান, সম্পাদক দৈনিক আমাদের সময়। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই নাজিমউদ্দিন আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে যে কথা বলছিলাম, আপনাকে বিশেষভাবে স্বাগত। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। একেবারে শুরুর দিকের যে কথাগুলো আমি বলছিলাম, যদি সেটি দিয়ে আজকের চড়াই উতরাই, বিশেষ করে গত 15 বছরে নানা রকম চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আজকে একটি স্বস্তির জায়গায় বিএনপি, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আমাকে আজকে আপনাদের অনুষ্ঠান আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সহ আলোচক বিশিষ্ট সাংবাদিক আবু সাইদ ভাই এবং যারা আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1978 সালের এই দিনেই আমাদের এই পার্টি প্রতিষ্ঠা করা হয়েছিল। আজকের এই দিনে আমি সর্বপ্রথমেই আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং স্বাধীনতার মহান ঘোষক, আমাদের বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকের এই দিনে আমি আমার প্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার হায়াতে তয়্যেবা দান করুক আল্লাহ তাআলা, সেটাও আবেদন রাখছি। পাশাপাশি নেত্রীর অনুপস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমার নেত্রী জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাকে কারাগারে রাখার পরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারপরে তার অনুপস্থিতিতে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদেরই জ্যেষ্ঠ সন্তান আমাদের তারেক রহমান সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নেত্রীর অনুপস্থিতিতে আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। শত বাধা বিপত্তির পরেও অনেক চড়াই উতরাই পেরিয়ে উনি আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। এই জন্য আমি আজকের এই দিনে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে কথাটা শুরু থেকে বলছিলেন, বিএনপি ঐতিহাসিক কারণে, জাতির প্রয়োজনে, দেশের স্বার্থে আমাদের এই পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। যখন যাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, এই মূল্যবোধ, মানবিক মূল্যবোধ এটা প্রতিষ্ঠা হবে, যখন সেটা ব্যর্থ হয়েছে, যাদের কাছে আশা করেছিলাম যে এই আওয়ামী লীগ যারা নেতৃত্ব দিয়েছিল সবসময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, স্বাধীনতার চেতনার কথা বলে, বারবার আমরা লক্ষ্য করেছি স্বাধীনতা উত্তরকালে। স্বাধীনতা তো বিপন্ন করেছি, বিদেশিদের কাছে, প্রতিবেশী রাষ্ট্রের কাছে পদলেহন করেছে, আমরা দেখেছি। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাকশালের মাধ্যমে। সকল পত্রপত্রিকার স্বাধীনতা খর্ব করে তাদের পার্টির অনুগত 4টি মাত্র পত্রিকা রেখে বাকি সকল পত্রিকা ব্যান করে দিয়েছিল, অর্থাৎ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত বড় জনপ্রিয় একটা দল, জনপ্রিয় নেতা, তার মৃত্যুর পরে তার পরিণতি আপনার জানাজা পর্যন্ত ঠিকমতো হলো না। এবং তাদের দলের ভিতরেই, তাদের পার্টির ভিতরেই দেখেন মোস্তাক সাহেব, যাকে আপনার গিয়া ওই ভোটে কারচুপি করে তার বাক্স সব ঢাকায় এনে গণাগণা করে রশিদ সাহেবকে হারিয়ে তাকে জয়ী করা হয়েছিল। মোস্তাক সাহেবের নেতৃত্বে যে গভর্নমেন্ট হলো। এবং আরও আশ্চর্য ব্যাপার, তার যে স্পিকার পার্লামেন্টের মাওলানা উকিল সাহেব,
মালেক উকিল সাহেবের নেতৃত্বে পার্লামেন্ট এবং আওয়ামী লীগেরই পার্লামেন্ট তারা আবার ওই হত্যাকাণ্ডের পরে ইন্ডেমনিটি বিল পাশ করেছিল। মানে দেখেন, আপনার 23 জন ক্যাবিনেটের ভিতরে 21 জন মোস্তাক সাহেবের নেতৃত্বে চলে গেল। এই পার্টির এই অবস্থা। এবারও দেখেন ফ্যাসিবাদ বিরোধী তারা এইভাবেই গণতন্ত্রকে তারা আপনার জলাঞ্জলি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, হ্যাঁ, গণতান্ত্রিক মানে এই সমস্ত বলি আউড়িয়ে তারা গণতন্ত্রকে বারবার গলাটিপে হত্যা করেছে। তারপরে দেখেন বিএনপি, আমাদের জিয়াউর রহমান তো এই দলের হাল ধরার কথা না, তার রাজনীতি করার কথা না, শেখ সাহেবই তো নেতৃত্ব দেওয়ার কথা। কিন্তু শেখ সাহেব যেই নেতৃত্ব আমরা চেয়েছিলাম, যেটা এদেশের জনগণ আশা করেছিল, জনগণের ভোটের অধিকার পেয়ে ফিরে পাবে, 73 সালে ব্যালট বাক্স ছিনতাই করেছিল ছাত্রলীগের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন ইউনিভার্সিটিতে ছাত্রলীগের মাস্তানি, সন্ত্রাসী, রাহাজানি, নারী নির্যাতন এগুলি অহরহ চলত এবং মানুষের কোনো নিরাপত্তা ছিল না। রক্ষী বাহিনী দিয়ে অপোজিশনে যারা ছিল জাসদ, তাদের 30,000 রাজনৈতিক কর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল। তো ফলে গণতন্ত্র লেশমাত্র ছিল না। আজকে সেই আপনার তাদের পরিণতির, তাদের সেই অবস্থার পরে 15ই আগস্টের পরে আপনি দেখেন দেশের যে অচল অবস্থা, একটা পর্যায়ে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, তার মাধ্যমে জনগণের চাহিদা অনুযায়ী, সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী জিয়াউর রহমান হাল ধরেন এবং সে যেভাবে বহুদলীয় গণতন্ত্র উপহার দিল, বাকশালের পরিবর্তে সকল বাক ব্যক্তির স্বাধীনতা উপহার দিল, সকল পত্রিকার স্বাধীনতা, এমনকি যখন ডক্টর কামাল সাহেব আবেদন করলো তাদের নেত্রীকে ফিরে আনবে বিদেশ থেকে, সেটাও অনুমোদন দিল। এবং শেখ হাসিনা আসার পরে আশ্চর্য হবেন কত বড় বেমানি করেছে। দেখেন, আপনার 13 দিনের মাথায় আমার নেতা সার্কিট হাউসে, চিটাগাং সার্কিট হাউসে শাহাদাত বরণ করলেন। পুরো একটা চক্রান্ত, ষড়যন্ত্র, বিদেশি এবং দেশীয় এবং সেনাবাহিনী উচ্চাভিলাষী কয়েকজন সেনাবাহিনী অফিসার এই তার সাথে যে জড়িত ছিল, এটা বোঝা যায় কেন উনি বোরখা পরে পালিয়ে গেলেন আখাউড়া থেকে পালিয়ে গেলেন। তাকে আনার অনুমতি দিল, রাজনীতি করার সুযোগ করে দিল, 32 নম্বর সব তালা খুলে দেওয়া হলো, কিন্তু তার 13 দিনের মাথায় আমার নেতা শহীদ হলো, যিনি দেশের স্বনির্ভর দেশ, যিনি গণতন্ত্র উপহার দিতে চেয়েছেন, তিনি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চেয়েছেন, দেশের আপনার অর্থনৈতিক চাকা ঘুরিয়েছেন, গার্মেন্টস শিল্প বলেন, আপনার কৃষি বিপ্লব বলেন, খাল কাটার মাধ্যমে আপনার চাল রপ্তানি করা হয়েছিল, তার বিভিন্ন রকমের সফলতা, তার সততা এবং তার আপনার সততা এবং সততার প্রতীক, এবং এই জন্য সফল রাষ্ট্রপতি তাকে বলা হয়। আজকে যার জন্য শহীদ জিয়ার রাজনীতি, তার আদর্শ আজকে অম্লান, আজকে সকলের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি। এবং তার উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্ব, আপনি দেখেন স্বৈরাচার এরশাদ আপনার নির্বাচিত সরকারের কাছ থেকে, আমাদের বিচারপতি সত্তার নির্বাচিত, তার কাছ থেকে ক্ষমতা জোর করে নিল এই সামরিক জান্তা। তারপরে বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্ব, তার নেতৃত্বকে আপনার স্বৈরাচারের পতন হলো, ডাকসুর নেতৃত্বে যে আমাদের ছাত্র গণ অভ্যুত্থান। সুতরাং বিএনপি আপনি দেখেন আমাদের কত বড় অ্যাচিভমেন্ট, আপনার গণতন্ত্রকে উপহার দেওয়া, যতটুকু সম্ভব আমরা এগিয়ে গিয়েছি। জি, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু শুনে আসি এ পর্যায়ে। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। সাইদ ভাই, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, একটি রাজনৈতিক দলের এই যে প্রতিষ্ঠার সময় কোন প্রেক্ষাপটে গড়ে উঠল দলটি, এবং তারপরে কি কি পরিবর্তন সূচিত হলো, জাতির ভেতর কি আশা আকাঙ্ক্ষার যে ব্যাপারটি ছিল, যে আলোর ইশারা বলা হচ্ছে, ইঙ্গিত দেওয়া হয়েছিল, সেই বিষয়গুলো সম্পর্কে প্রেক্ষাপটটা নিয়েই যদি একটু আলাপ শুরু করেন। প্রথমত হচ্ছে, দেশ স্বাধীনতার পর মানুষের যে আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়নি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মানুষ যেটা চেয়েছিল, একটা গণতান্ত্রিক ব্যবস্থাও, সেটাও গড়ে উঠল না। বাকশালী ব্যবস্থার সময় মানুষের একটা ক্ষোভ তৈরি ছিল, এবং এক ধরনের বাকশালী ব্যবস্থা কায়েম করতে গিয়ে সেখানে বিরোধী দল দমন পীড়নের মধ্য দিয়ে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। এই অবস্থায় 7ই নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে, মানে সেনা জনতার অভ্যুত্থান আমরা বলতে পারি, তো তার মধ্য দিয়ে জিয়া রহমান ক্ষমতায় আসীন হলেন। তো ক্ষমতায় আসীন হওয়ার পরে তো উনি একটা রাজনৈতিক দল করলেন। তো সেই শূন্যতায় অনেকেরই ধারণা ছিল যে এই ক্ষমতায় থেকে এই দল জনপ্রিয়তা পাবে না, কিন্তু ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ক্ষমতা আসীন হন। জিয়া রহমানের মৃত্যুর পর দল আবার সংকটে পড়ে। আচ্ছা। এবং সেখানে সাত্তার সাহেবের ইত্যাদি দলের ভিতরে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়। অনেক নেতারাও সরে যায়, অনেক নেতারা তারা এরশাদের সঙ্গে হাত মিলান,
ঠিক এই সংকটের মুখে তো খালেদা জিয়ার নেতৃত্বে দল আবার পুনর্গঠিত হয়েছে, এটা একটা বড় ঘটনা এবং এটাকে আমরা বলতে পারি বিএনপির দ্বিতীয় পর্যায়। আচ্ছা, এবং সেটা সংগঠিত হয়েছে এবং 91-90-এর গণ অভ্যুত্থানে বেগম জিয়া তো নেতৃত্বের প্রশ্নে অটল ছিলেন, যে কারণে আন্দোলনের আপসীর নেত্রী খেতাবও তিনি লাভ করেন এবং পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার মধ্য দিয়ে যা আমাদের দেশে হয়, ক্ষমতায় যাওয়ার মধ্য দিয়ে তো সেখানে সাফল্য ব্যর্থতা দুই আছে, সেটা একটা বড় আলোচনা। কিন্তু আমি যে কথাটি বলছিলাম অনুষ্ঠানের শুরুর দিকে, যে এই যে বিএনপির হাত ধরে গণতান্ত্রিক যে প্রক্রিয়াগুলো অনুষ্ঠিত হওয়া, যেমন শুরুতেই বলছিলাম সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করা, সংসদীয় ব্যবস্থা, সেটি তো বিএনপির মানে শাসন ব্যবস্থার সাথেও, এবং সেই সময়টায় যদি আপনি আরও বিশ্লেষণ করতে পারবেন যে বিএনপির জন্য খুব অনুকূল ছিল রাষ্ট্রপতি ব্যবস্থাটাই চালু রাখা, কিন্তু সেই জায়গাতে বিএনপি গিয়ে সংসদীয় ব্যবস্থা চালু করেছিল, সেই বিষয়টিকে কিভাবে দেখেন? বিএনপির ভিতরে সংসদীয় গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল। আচ্ছা, এবং যখন 3 জোটের রূপরেখা হয় তখন অন্য 2 জোটের পক্ষ থেকে তো সংসদীয় গণতন্ত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। তো বিএনপি নেতৃত্ব বলেছে, সেই সময় যারা ছিলেন, আমি যদ্দূর মাজেদুল হক ছিলেন, আচ্ছা, তো অন্য যারা ছিলেন তারা বলেছিলেন আমরা সংসদীয় গণতন্ত্রে যাওয়ার জন্য আমাদের ভিতরে আলাপ আলোচনা চলছে, কিন্তু যেহেতু আমরা সিদ্ধান্ত গ্রহণ করিনি সেহেতু আমাদের পক্ষে এটা সম্ভব না। তো আমরা বড়জোর আপনারা যদি লেখেন সার্বভৌম সংসদ, তো আমরা এটা এগ্রি করি। তো লাস্টে 3 জোটের রূপরেখায় দেখবেন সার্বভৌম সংসদ কথাটা ছিল, অর্থাৎ বিএনপি মানে সংসদীয় পদ্ধতিতে যাবে না এই ধরনের এটা বলেন, তার ডিটারমিনেশন কোনো ছিল না। তারপরে তো নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তো বিএনপি যখন জয়লাভ করলো তখন সংসদীয় পদ্ধতির ব্যাপারে আওয়ামী লীগের তো প্রস্তাবনা ছিল, কারণ তারা ইতিমধ্যেই বাকশাল থেকে শিফট হয়েছে, তারা সংসদীয় গণতন্ত্র পক্ষে তারা ছিল এবং অন্যান্য দল তো ছিলই। তো জামাতও সংসদীয় গণতন্ত্রের পক্ষে অভিমত দেয়, যে কারণে এইটা সংসদে এইটাই একটাই ঘটনা, যেমন 3 জোটের রূপরেখা তৈরি হয়েছিল সেখানে একটা জিনিসই বাস্তবায়ন হয়েছিল, সেটা হলো সংসদীয় গণতন্ত্র ছিল না, সার্বভৌম সংসদ, অর্থাৎ সংসদের কাছে ক্ষমতাটা ফিরিয়ে আনা হয়েছিল এইটা। তারপরে 3 জোটের রূপরেখার অন্যান্য বিষয়গুলো আওয়ামী লীগ এবং বিএনপি উভয় পালাক্রমে দেশ শাসন করেছে। আরেকটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, 1994 সালে যখন মেয়র নির্বাচন হলো, বিএনপির তো বাধ্যবাধকতা ছিল না, কারণ তখন তো শাসক গোষ্ঠী যারা থাকবে তাদেরই মেয়র হওয়ার কথা, কিন্তু আইন করে এই যে মেয়র নির্বাচন করা, এবং সেই ক্ষেত্রে দেখা গেছে শাসক দলের যারা ছিল তাদের হয়নি সেই অর্থে, তো এই ঝুঁকিটাও নেওয়া হয়েছিল গণতন্ত্রের স্বার্থে, সেটিকেই বা কিভাবে দেখছেন? এখন হচ্ছে যে সেইটার সঙ্গে তো আর জাতীয় নির্বাচন মেলানো যাবে না, এখন হচ্ছে যে সামনে একটা জাতীয় নির্বাচন, জি, তো একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম আছে এখনকার। যদি আমি এই প্রেক্ষাপটটা এইভাবে দেখি যে এখানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং বিএনপি ছিল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। আওয়ামী লীগ রাজনীতি তার পতন হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেছেন, আওয়ামী লীগ এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ। এই অবস্থায় বিএনপি হচ্ছে একক কর্তৃত্ব রয়েছে। যে এখন বিএনপি সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপিকে তার রাজনৈতিকগতভাবে নেতৃত্ব দেওয়া, জাতিকে নেতৃত্ব দেওয়া। সেই ক্ষেত্রে তো একক দল থাকলে যেটা হয় যে দলের মধ্যে বিভিন্ন রকম প্রবণতা দেখা যায়, যেমন বিএনপির মধ্যেও দেখা গেছে যে বিএনপির নিচের দিকে চাঁদাবাজি, দখলবাজি এগুলো হয়েছে। তবে এটা বিএনপি নেতৃত্ব মানে কেন্দ্রীয় নেতৃত্ব সেগুলো কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছেন, এটা অভিনন্দনযোগ্য। কেননা 7,000 আমার জানা মতে 7,000 কর্মীকে তারা বহিষ্কার করেছে, এটা একটা ইতিবাচক ঘটনা। কেননা এর আগে আমরা যেটা দেখেছি যে দলীয় কর্মীদের অপরাধটাকে অপরাধ হিসাবে গণ্য করে না, বিএনপি এটা করেছে। তো এই জায়গাটাকে অব্যাহত রাখা দরকার। এবং বিএনপির সামনে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে নির্বাচনে জয়ী হওয়ার চেয়ে তাকে দলের মধ্যে দলটাকে গণতান্ত্রিকভাবে ঢেলে সাজানো, আমার কাছে মনে হয় বিএনপির জন্য এটাই চ্যালেঞ্জ। অতএব বিএনপির চ্যালেঞ্জ বিএনপি, অর্থাৎ বিএনপিকে গণতান্ত্রিকভাবে সজ্জিত করার জন্য যে গণতান্ত্রিক চর্চা এবং নেতৃত্ব গড়ে তোলার দরকার, সেটি জরুরি বলে আমি মনে করি। জি, আমি বিএনপির এই চ্যালেঞ্জগুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ করব। জনাব নাজিমউদ্দিন আলম, আমি আপনার কাছেও আসবো, একটা নিয়মমাফিক বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব নাজিমউদ্দিন আলম, যে প্রসঙ্গ উঠছিল
জনাব আবু সাইদ খান যে কথা বলছিলেন যে বিএনপির চ্যালেঞ্জের প্রসঙ্গে বলতে গিয়ে উনি বলেছেন বেশ কিছু চ্যালেঞ্জ হয়তো আছে, আমরা বিস্তারিত আলাপ করবার চেষ্টা করব। তৃণমূল বিএনপির জন্য একটি খুব বড় সমস্যা কিনা, তৃণমূলের যে লাগাম ছাড়া ভাব অনেকে বলছে, হয়তো আপনারা বিভিন্ন মেজার্স নিচ্ছেন, কিন্তু সেগুলো আপনাদের সেই কেন্দ্রের বার্তা তৃণমূলে কতটা পৌঁছাচ্ছে? দেখুন, ইতিপূর্বে আমাদের কোনো রাজনৈতিক দল এইভাবে তাদের কর্মীদেরকে, সাইদ ভাই বলল যে 7,000 কর্মী এক্সপেল করা হয়েছে, সুতরাং মেসেজটা আমাদের কর্মীরা পেয়ে গেছে। তো আসলে এটা এখন আমাদের তো আর প্রশাসন আমাদের কন্ট্রোলে না, বা আমাদের চেইন অফ কমান্ড আমাদের পার্টি ক্ষমতায় না। আমাদের সাংগঠনিক ব্যবস্থা যেটা নেওয়ার সেটা আমরা নিতে পারি, কিন্তু প্রশাসন তো আপনার আছে, তারপরে সেনাবাহিনীও মাঠে আছে উপজেলা পর্যায়ে। এখন এগুলো আপনার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যারা এই সমস্ত আমরা পার্টি থেকে যারা ডিজাউন করতেছি, তারা যদি কোনো অপকর্ম করে, আইন প্রকারী সংস্থা তাদেরকে গ্রেপ্তার করবে। আমাদের পার্টি এক্সপেল্ড, এদেরকে তো আমরা অন করবো না, আমরা তাদেরকে মুক্তি চাইবো না। সুতরাং এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। এখন এগুলো কেন করছে না, উই ডোন্ট নো। এটা নিয়ে, এগুলি নিয়ে আমরা খুব একটা মানে অস্থির একটা অবস্থার ভিতরে আছি। এই অন্তর্কোন্দল বা বিভক্তি সেটি কি কমানো যায়? প্রতি আসনে গড়ে 2 জনের বেশি ধরেন প্রার্থী, এখনো যদি আমি বলি প্রায় সব জায়গায় 2 জনের নিচে কোথাও প্রার্থী নাই। আচ্ছা, প্রার্থী তো আপনি এত বড় সেটি থাকে, কিন্তু এই যে এইসব জায়গাগুলোতে কি একটা ঐক্যমত আনা, বা যেই জায়গায় যে প্রতিপক্ষ থাকবে কিন্তু শত্রু ভাবাপন্ন অবস্থা যখন চলে যায়, সেটি তো সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়। এটা আপনি বুঝবেন যে এটা আমাদের পার্টির দীর্ঘদিন যাবৎ একটা মানে প্রায় 47 বছর হলো এই পার্টি, পুরানো পার্টি, বারবার ক্ষমতায় আসছে। আপনার এই পার্টির জনপ্রিয়তা আপনি দেখেন, আমাদের নেত্রী যেখানে নির্বাচন করেছেন সেখানেই উনি জিতেছেন। শেখ হাসিনা কিন্তু অনেক জায়গায় হেরেছেন। সুতরাং আমাদের পার্টির একটা ইমেজ আছে, আমার নেতার যেমন ইমেজ, বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্ব তার একটা ইমেজ, এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনি দেখেন যে তারেক রহমান সাহেব আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, এবং জামাত ইসলাম বা অন্যান্য সংগঠন তারা কিন্তু বলেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারেক রহমান। সুতরাং এখানে কিন্তু আমাদের অনেক অর্জন, 71 বলেন, জিয়াউর রহমানের ঘোষণা, বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্ব 82 থেকে 90, যার জন্য এদেশের জনগণ তাকে ক্ষমতায় এনেছেন। এখন এখানেও আপনার আমাদের তারেক রহমান সাহেবের যে ভূমিকা আপনি দেখেন, যে আমাদের কর্মীদের ব্যাপারে যে অ্যাকশন, আমাদের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা এখন যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, প্রত্যেকটা জায়গায় তৃণমূলের নেতা কর্মীরা জয়ী করে নিয়ে আসবে, একদম থ্রু ইলেকশন, গোপন ব্যালট। আচ্ছা, একদম উপজেলা জেলা পর্যায়ে যে সম্মেলনগুলো হচ্ছে আপনি দেখছেন, হ্যাঁ, যেমন আমাদের বরিশাল বিভাগে, তারপরে আমি খুলনা বিভাগেরটাও আমি জানি যে, এবং অন্য জায়গাগুলো আমি যা শুনেছি যে একদম গোপন ব্যালটে, মানে দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা, হ্যাঁ, গণতান্ত্রিক চর্চার দিকে যাচ্ছে। 31 পয়েন্টস দেখেন আপনি, 31 পয়েন্টস, এবং তারেক রহমানের যে বক্তব্য, এই যে 5ই আগস্টের পরে যে তার বক্তব্য, তার স্টেটমেন্ট, আপনি এগুলো যদি ফলো করেন, আপনি তো চিন্তা করতে হবে যে কতখানি ডেমোক্রেটিক, কতখানি দেশপ্রেমিক, এবং জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। তো সে তার কাছে তার ভিতরে দেশপ্রেম থাকবে, এবং দেশদ্রোহী এবং দেশ বিরোধী কোনো কাজ করবে, বা দলের ভিতরের নেতা কর্মীরা কোনো অপকর্ম করবে, পার পেয়ে যাবে, এটা উনি অ্যালাউ করবেন না। এবং তার মেসেজগুলো কিন্তু সেভাবেই যাচ্ছে। এবং যখন উনি প্রবেশের ব্যাপারে যখন 31 পয়েন্টস দেখেন যে দেশের জন্য তার যে পলিসি, 31 পয়েন্টস যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই দেশ আপনার সোনার বাংলাদেশ, একটা ডেমোক্রেটিক মানে একটা এক্সারসাইজ হবে। আপনার ডেমোক্রেসি 17 বছর কি হয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিবাদ। আপনার তাদের রাম রাজত্ব কায়েম করেছে, লুটপাটের রাজত্ব কায়েম করেছে, তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তারা আপনার বিদেশে টাকা পাচার করেছে, এদেশের প্রতি তাদের কোনো মায়া মমতা নাই। আপনার এখানে এসছে তার পিতার প্রতিশোধ নিতে এসছে উনি, দেশের প্রতি এইভাবে লোক গুলি করতে বলে, সেনাবাহিনীকে বলে তোমরা গুলি করো, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলো, তার তো এদেশের মানুষের প্রতি কোনো মানবতা নাই, সে তো হিউম্যান বিইং না। আপনি আশ্চর্য হয়ে যাবেন সে কিভাবে আমাদের ছেলে মেয়েদের পাখির মতো গুলি করে হত্যা করলো, হেলমেট বানিয়ে লেলায় দিল। আপনার কিভাবে সে টেলিফোনে কনভারসেশনে দেখছেন তাদেরকে গুলি করো নির্দেশ দিচ্ছে। ওনার তো এই স্টেটমেন্টের উপরে ওনার ফাঁসি হওয়া উচিত। আজকে এখন এই টাকা পয়সা দিয়ে আমাদের দেশে যখনই একটা প্রবলেম ঘটছে, সেখানে আপনার টাকা পয়সা ঢেলে একটা অস্থির পরিবেশ তৈরি করতে চাচ্ছে।
আপনি দেখেন যে আজকে এই ময়মনসিংহ ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, চিটাগাং ইউনিভার্সিটি আপনার মারামারি হলো 144 জন হাসপাতালে, সেখানে গ্রামবাসীদের ওখানে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন রকম এনার্কি সৃষ্টি করতে চায়। যেখানে একটা মুভমেন্ট সেখানে তারা ঢুকে যাচ্ছে, কারণ তাদের অনেক অর্থ। এই জন্য আমরা খুব শঙ্কিত। এই জন্য ডক্টর ইউনূস স্যারকে আমরা বারবার বলেছিলাম যে একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, একটা শক্তিশালী নির্বাচিত সরকার দরকার। তা নাহলে এই জন্য আমরা নির্বাচনের কথাটা বারবার বলছি, তা নাহলে আপনাকে ব্যর্থ করার বিভিন্ন রকম অপচেষ্টা চলছে। এখনও সে বক্তব্য রাখতেছে, বলছে যে প্রফেসর ইউনূস এটা সে চর দখল করছে, দখল করে বসছে, এটা উৎখাত করো। জাতীয় পার্টিকে বলে তার জাতীয় পার্টিকে তার পাশে দাঁড়াও, জাতীয় পার্টির পাশে দাঁড়ায় তোমরা আন্দোলন করো, তাকে উৎখাত করো। এবং আবার বলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার উঠাই দিল। আবার 96 সালে জামাত এবং জাতীয় পার্টিকে নিয়ে বিএনপির বিরুদ্ধে 173 দিন হরতাল করছে, দেশটাকে অচল করে দিছে। আপনি দেখেন কতখানি আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়া উদার। সে 96-এ আমিও নির্বাচন করেছিলাম, আমরা এসে পার্লামেন্টে পাশ করিয়ে তত্ত্বাবধায়ক সরকার সেটা মেনে নিলাম। মেনে নিয়ে আমরা এই সমস্ত মেশিনারিজ বেগম খালেদা জিয়া, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর এদেরকে ব্যবহার করতে পারতো, করে নাই। সে আন্দোলন করছেন, ঠিক আছে, তারপরে তাদের দাবির প্রতি আমরা শ্রদ্ধা করে বেগম খালেদা জিয়া ছেড়ে দিয়ে ওই একই বছরে 12 জুনে আবার নির্বাচন হলো 7ম সংসদ। 6ষ্ঠ সংসদে পাশ হলো তত্ত্বাবধায়ক সরকার। 6ষ্ঠ সংসদে আপনার সেই আবার আপনার গিয়া নির্বাচন হলো। সেখানে দেখেন এত কিছুর পরেও আন্দোলনের মুখে আমরা 116টি আসন পেয়েছিলাম। আমাদের জনপ্রিয়তা দেখেন। আর আজকে দেখেন আওয়ামী লীগের কি অবস্থা, শেখ সাহেবের কি অবস্থা। শেখ হাসিনার জনরোষের ভয় পেয়ে তাকে পালিয়ে যেতে হলো একদম সদল বলে। আপনার ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত পালায় গেল। এই আওয়ামী লীগের অবস্থা। অসংখ্য ধন্যবাদ। নির্লজ্জ বেহায়ের মতো। আসবো আপনার কাছে। জনাব আবু সাঈদ খান, বিএনপির যে চ্যালেঞ্জ সেখানে বলা হচ্ছিল, বলছিলেন আপনি তৃণমূলের ব্যাপারটি, যে তারা তৃণমূলকে লাগাম টেনে ধরা, সেটি যেমন একটি চ্যালেঞ্জ। পাশাপাশি জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য, কিংবা কেউ কেউ বলছে যে এখনই অনেক ক্ষেত্রে খুব বেশি আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে অনেক বিষয়ে, সেটিও জনগণের বিরক্তির কারণ হয়ে যাচ্ছে কিনা। সেইগুলোর চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা ওনাকে করেছিলেন, আমি সেখান থেকে আলোচনাটা শুরু করতে চাই। যে দলের মধ্যে গণতন্ত্র দরকার, ঠিক এটা খুবই ভালো উদ্যোগ যে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে সব জায়গায়। তা আমার বক্তব্য হচ্ছে যে প্রার্থী চয়নের ক্ষেত্রে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও এইটা করা যেতে পারে, ডেমোক্রেটিক প্রসেস। যেমন আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে আছে যেটা প্রাইমারি করা হয়। আগে প্রাইমারি করে দলের ক্যান্ডিডেট ঠিক করা হয়। তো আমি তো আশা করব যে দলগুলো তো সেই প্রাইমারিটা করতে পারে। বিএনপি এটা করতে পারে যে প্রায় তার 5 জন 7 জন 10 জন প্রার্থী আছে, তারা নির্বাচিত দলের মধ্যে, মানে দলের সমর্থক গোষ্ঠী কিংবা দলের সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে সেখানে প্রার্থী আসতে পারে। তো তাহলে হবে কি, ডেমোক্রেটিক প্রসেসটাই হবে। এবং তখন দলের কাছে এবং কর্মীদের কাছে তার এক ধরনের লাইবল থাকবে। তারা ইচ্ছে করলে যাচ্ছে তাই করতে পারবে না, এবং তখন তারা জনবিচ্ছিন্ন হবে না, জনগণের সঙ্গেই বাস করতে হবে। তো এই ধরনের পদ্ধতিটা এটা হতে পারে। যেমন ধরেন এই যে মেয়র নির্বাচনে, নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে মামদানি, সে তো অনেকগুলো প্রার্থীকে পেরিয়ে এসে তো নির্বাচিত হলেন। কেউ ধারণাই করে নাই যে মামদানি আসবে। তো মামদানি এখন উনি দলের, মানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন। তো এই ধরনেরও প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে, মানে প্রত্যেকটা নির্বাচনী এলাকায়, সংসদীয় এলাকায় সেখানে প্রার্থী নির্বাচিত হতে পারে। জি, এটা একটি বিষয়। আর যেটি বলছিলাম যে নেতাদের বক্তব্য কিংবা অতি আত্মবিশ্বাস, সেগুলো কি আসলে ভোটারদের বিরক্ত করছে? না, আত্মবিশ্বাস থাকা তো খারাপ কিছু না, কিন্তু সেই আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে কিন্তু যখন আত্মবিশ্বাসটা ভোটারদেরকে পড়া করে না কিংবা ভোটারদেরকে উপেক্ষা করে, যেমন বলা হয়, যেমন এর আগে আমরা যেটা শুনেছি যে আপনাদের ভোট লাগবে না, তো এই ধরনের বক্তব্য আমরা প্রত্যাশা করি না। কিন্তু একজন নেতা বলিয়ান হবে, তার কনফিডেন্স তৈরি হয়েছে যে জনগণ তাকে ভোট দেবে, তো সেটার দোষের কিছু নেই। এবং জনগণের কাছে তাকে যেতে হবে, এবং ভোট প্রক্রিয়ার জন্য তো সেখানে হচ্ছে যে ভোট পাওয়ার জন্য সে জনগণের কাছে যাবে না মাস্তান বাহিনী তৈরি করবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যদি মাস্তান বাহিনী তৈরি করে তাহলে আমরা বুঝতে পারবো যে সে জনগণের প্রতি শ্রদ্ধাশীল না। আর যদি মাস্তান বাহিনী না তৈরি করে জনগণের কাছে ভোট প্রার্থনা করে
এবং কনফিডেন্ট থাকে যে জনগণ আমাকে ভোট দেবে, সেটা আপত্তির কিছু আমি দেখি না। জি, কিন্তু আরেকটি বিষয় বিএনপি যেটি করছে যে তারা কেন্দ্র থেকে তৃণমূলে যখনই যে অসঙ্গতি দেখছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, জুডিশিয়ারি সিস্টেম আছে, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো তাদেরকে আইনের আওতায় আনা হবে। সেই ক্ষেত্রে তো বিএনপির কিছু করবার নেই, ফৌজদারি অপরাধ বা অন্যান্য ক্ষেত্রে। সেটির ক্ষেত্রে আসলে বিএনপি তো দায়মুক্তি মানে তাদেরকে অব্যাহতি ছাড়া আর কিছু করতে পারে না। এই ক্ষেত্রে রাষ্ট্র নির্বিকার মব তৈরি করছে, মব তৈরি করে স্বার্থ হাসিল করছে। তো বিভিন্ন জায়গায় সরকার কি বিভিন্ন প্রতিষ্ঠানকে জিম্মি করছে, মানে মব তৈরি করে। রাষ্ট্র আমি জানি না রাষ্ট্র কেন নির্বিকার, এবং এই মব সংস্কৃতি কিংবা এই ধরনের বিষয়গুলোকে রাষ্ট্র কেন মোকাবেলা করছে না, আমি এর অর্থ খুঁজে পাই না। তো ব্যাপারটা হলো যে রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, বিভিন্ন জায়গায় এই ধরনের গ্রুপ দুর্বৃত্তরা তৈরি হচ্ছে, কিন্তু আজকে সরকার সেই ক্ষেত্রে যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল সেই ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিতে পারেনি। এই সরকারের কৃতিত্ব আছে, এই সরকার অনেক জায়গায় তার সাফল্য আছে, যেমন যে ধরুন বাজার মূল্যটা অনেকটাই কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছে। এখানে ব্যাংকগুলোকে আবার ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা হারিয়েছিল, ব্যাংকগুলো চালু করেছে এবং প্রশাসনকেও ঢেলে সাজানোর চেষ্টা করছে। কিন্তু এই যে মব, এই ধরনের অপতৎপরতা, গণপিটানি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, যে সামাজিক অস্থিরতা, এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার যে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না, এটা দুঃখজনক। এবং অপরাপর রাজনৈতিক দল যারা বিপ্লব পরবর্তী সময়ে বা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি, তারা বিএনপির প্রতি যে অভিযোগ করছে যে বিএনপি যতটা নির্বাচন নিয়ে সোচ্চার ততটা সংস্কার কিংবা বিচার নিয়ে সোচ্চার নয়, অন্যান্য বিষয়গুলোতে অতটা মনোযোগী নয়। আপনার কাছে কি মনে হয়? না, বিচার তো বিএনপির, তো বিচারের প্রশ্নে বিএনপি যে বক্তব্য দিচ্ছে না তা না, বিচারের কথা বলছে। এখন সংস্কার হচ্ছে যে বিএনপি তার একটা দল, এবং যে দল একাধিকবার ক্ষমতায় রয়েছে, একটা দল, নতুন একটা দল, সে পুরো জিনিসটাকে নতুন করে চাইতে পারে, কিন্তু বিএনপির তো একটা ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতায় তারপরও বিএনপি যেগুলো কিছু কিছু ক্ষেত্রে তো বিএনপি তার দলের ছাড় দিয়েছে। যেমন ধরেন যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, মানে 2 পূর্ণ মেয়াদ, অর্থাৎ 10 বছর পর্যন্ত, যেটা বিএনপির 31 দফায় ছিল না, তো সেটা তারা বিএনপি এগ্রি করেছে। বিএনপি সেখানে সংসদীয় মানে এটা কি বলে যে সংসদীয় কমিটিতে, হ্যাঁ স্টিয়ারিং কমিটি, পার্লামেন্টারি কমিটিতে, সেখানে বিরোধী দলের সভাপতি দেওয়ার দায়িত্ব, সেটাও ইসে অ্যাকসেপ্ট করেছে। তো বিএনপি কিছু কিছু জায়গা তো গ্রহণ করেছে। তারপরে হচ্ছে 70 অনুচ্ছেদের সংশোধনীর ব্যাপারেও বিএনপি একমত হয়েছে। অতএব বিএনপি 100% তার অবস্থানে অনমনীয় তা না, বিএনপি আলোচনা দ্বার খোলা রেখেছে এবং আমার মনে হয় সেগুলোকে আলোচনা করা উচিত। আর একটা হচ্ছে যে একটা দলের কর্মসূচি আর একটা দল গ্রহণ করবে এমনটা তো আশা করা যায় না, তার নিজস্ব কর্মসূচি আছে, তারপর সেই যৌক্তিক বিষয়গুলোকে নিয়ে আলাপ আলোচনা করছে, এটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে সব সংস্কার কিন্তু করা যাবে না, যেটা কেউ কেউ কোনো দল বলছে, কেননা সংস্কার তো সব করা যাবে না, কেন অনেক সংস্কারই হচ্ছে সংবিধান সম্পর্কিত। অতএব সংবিধান অনুমোদন করে না, সংসদের মাধ্যমে সেগুলো করতে হবে। অতএব ইচ্ছে করলেই এখন এটা করা যাবে না। জি জনাব রাজউদ্দিন আলম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেমন সবাই ঐক্যবদ্ধ ছিল, এখন তো যার যার প্ল্যাটফর্মে চলে গেছে। আচ্ছা, এখন এক একজনের এক এক ধরনের চিন্তা, এক এক ধরনের আদর্শ, তাই না? এখন আপনাকে ফ্যাসিবাদ বিরোধী আমরা যদি অনৈক্যের সৃষ্টি করি, 1 বছরের মাথায় এসে আমাদের দূরত্ব বাড়ছে। এই দূরত্ব বাড়লে সংকট আরো তৈরি হবে, আরো ঘনীভূত হবে, লাভবান হবে ফ্যাসিবাদীরা। আচ্ছা, স্বৈরাচার যারা বিদেশি, যারা দেশের আমাদের দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, টাকা পয়সা লুণ্ঠন করেছে, পিলখানায় 57 জন অফিসার, দক্ষ অফিসারদেরকে হত্যা করেছে, আমাদের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, জুলাই আগস্টে প্রায় 1,500 হত্যা করেছে, 17 বছরে আমাদের প্রায় 1700 গুম করেছে, খুন করেছে হাজার হাজার নেতাকর্মীকে। তো আপনার মামলা লক্ষ লক্ষ, আমরা আপনার কর্মী মামলা, মিথ্যা মামলায় জর্জরিত। তো সেখান থেকে আজকে আমরা এসে আমাদের মেইন চ্যালেঞ্জটা কি, জুলাই আগস্টের স্পিরিটটা কি? জুলাই আগস্টের স্পিরিটটা হলো বিচার, সংস্কার, নির্বাচন, এই 3টা বিষয়। আচ্ছা, বিচার চলমান প্রক্রিয়া, বিচার আমরা ফ্যাসিবাদ বিরোধী যারা ছিলাম রাজপথে প্রত্যেকে বিচার চাই। আচ্ছা, প্রত্যেকে বিচারের ব্যাপারে আমরা সবাই সিরিয়াস। আচ্ছা, এখন বিচার প্রক্রিয়াটা শুরু হবে, এটা শুরু করবে, বাকিটা যারা আসবে গভর্নমেন্ট, নির্বাচিত গভর্নমেন্ট, তারা কি বন্ধ করে দিবে? এটা চলমান রাখবে।
বিচার কি হঠাৎ করে আপনাকে বিচার 2 বছর 3 বছরের ভিতরে শেষ হয়? বিচার প্রক্রিয়াটা তো অনেক ব্যাপার হয়, লোয়ার কোর্ট, জাজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, তাই না? অনেক ব্যাপার আছে, তো এটা ইট উইল টেক টাইম। তো এই জন্য বিচার শুরু করুক, শেষ হবে, যারা নির্বাচিত হবে তারা করবে, এটা তো একমত। সংস্কারের সব ব্যাপারে সব পয়েন্টে সবকিছুতে একমত হবে না। যদি 10টার ভিতরে যদি 7টা 8টা একমত হয়, সেটা নিয়েই বাস কথা শেষ। 7টা একমত হইলাম, সবাই সাইন করে শেষ করে দিবে, বাস দেন চলে যেতে হবে নির্বাচনে। কারণ আপনি এটা নিয়ে যদি ঝগড়া বিবাদ করেন তাহলে নির্বাচনের সংকট তৈরি হবে। তাহলে নির্বাচনটা হলো সবচেয়ে গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ, ফেসিবাদ বিরোধী শক্তি যারা আমরা সবাই, সকলের জন্য চ্যালেঞ্জ, এদেশের মানুষের জন্য চ্যালেঞ্জ। সুতরাং নির্বাচনটা ইম্পর্টেন্ট। তাহলে পরে নির্বাচনটা যদি সুষ্ঠু হয় তখন নির্বাচিত শক্তিশালী সরকার হবে, দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। আপনার এখন এই সরকারের সফলতা, রিজার্ভ বাড়তেছে 31 বিলিয়ন প্লাস। নাজিমুদ্দিন আলম, আপনাকে থামাতে হচ্ছে। শুধুমাত্র আপনাকে রিজার্ভ বাড়লে হবে না, বিনিয়োগ লাগবে, দেশি বিদেশি বিনিয়োগ করতে হবে। উইদাউট স্টেবল গভর্নমেন্ট আপনি কখনো কেউ বিনিয়োগ, আমি এই আলোচনায় আসবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব নাজিমুদ্দিন আলম যে বিষয়টি আলাপ করছিলেন নির্বাচন প্রসঙ্গে, নির্বাচন প্রসঙ্গটি যখনই এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পর, বিশেষ করে বিএনপি নির্বাচনের ব্যাপারটি যখন এসেছে এবং তাদের সমমনা যে দলগুলো, তখন পাশাপাশি এই আলোচনাটিও এসেছে ছোট সংস্কার নাকি বড় সংস্কার, ছোট সংস্কার হলে কবে নির্বাচন, বড় সংস্কার হলে কবে নির্বাচন, এই আলোচনাগুলো ছিল। সর্বশেষ যখন ফ্যাসিবাদের পতনের 1 বছর পূর্তি, তখন প্রধান উপদেষ্টা সেই ঘোষণা দিয়ে একেবারে নিশ্চিত করে দিলেন সময়সীমাটি, সেই অনুপাতে নির্বাচন কমিশনও কাজ করছে। এই রোডম্যাপ ঘোষণার পর দেখা গেল যে সাম্প্রতিক সময়ে কিছু কিছু বেশ সহিংস পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটি আপনি বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা কৃষি বিশ্ববিদ্যালয় কিংবা নুরুল হক নূরের উপর যে আক্রমণ, দেশের বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস তৈরি করা, এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, একটি নির্বাচন তো নিঃসন্দেহে সেটিও উদ্বেগের কারণ হয়ে যায়। কিভাবে দেখছেন বিষয়গুলো? নুরুর উপরে আক্রমণটা এটা খুবই নিন্দনীয়, এটা খুবই জঘন্য। একটা মিটিংয়ে, এর আগে কি হয়েছে জানি না, কিন্তু ও যখন একটা মিটিংয়ে ডাইজে দাঁড়ানো, সেখানে আরেক যে আইসা পুলিশ যেভাবে মারলো, এখন আবার দেখা গেল যে একটা লাল গেঞ্জি পরা ও নাকি ছাত্রলীগের কর্মী ছিল, হ্যাঁ, এবং আরও কিছু শোনা যাচ্ছে। তো এই যে ইন্টারন্যাশনালি এখানে আমি আগেও বললাম যে ওরা একটা চান্স খুঁজতেছে, মানে এদের এত টাকা পয়সা দিয়ে যেখানে একটা ঝামেলা হয়, একটা ঝামেলা বাজাইতেছে, মানে সেটা নির্বাচনকে বিলম্বিত, নির্বাচনকে বানচাল করা, বাধাগ্রস্ত করা, নির্বাচনকে বানচাল করা, বা আমাদের নিজেদের ভিতরে ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আছি এখানে তাদের উপরে সর হয়ে, তাদের সাথে একসাথ হয়ে বিভিন্ন রকমের একটা মানে একটা অস্থিতিশীল অবস্থা। আপনি বলছেন আওয়ামী লীগের কথা? হ্যাঁ, আওয়ামী লীগ এটা সবসময় করবে। আচ্ছা, এটা তারা এটা সবসময় করতে থাকবে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি যাদের, এখন আমাদের রাজনীতি হবে। হ্যাঁ, আমাদের যারা, তারাও তো নির্বাচনের ব্যাপারে একমত না। তারা একমত, তারা, আমার ধারণা তারা নির্বাচনের ব্যাপারে তারা যেটা বলতেছে, এটা হয়তো কেউ বলছে গণপরিষদ নির্বাচন, কেউ বলছে পিআর। না, এটা আমার মনে হয় এরা আপনার যাইতে হোক, এটা হয়তো ধরেন বার্গেনিং হতে পারে। আমার ধারণা ফ্যাসিবাদ বিরোধী তারা ভালো করে বোঝে আমাদের ভিতরে দূরত্ব সৃষ্টি হলে, অনৈক্য সৃষ্টি হলে তাহলে ফ্যাসিবাদীরা লাভবান হবে। এটা আমার মনে হয় জামাত ইসলাম বা এনসিপি বা যারা যারা আছে এরা খুব ভালো বুঝে। এটা কখনোই ওই আওয়ামী লীগের ব্যাপারে আমাদের সকলেই ঐক্যবদ্ধ, এবং নির্বাচনের ব্যাপারে যে পজিটিভ জামাত, সেটা আমার ধারণা যে ওনারা অলরেডি সবচেয়ে আগানো, আমাদের চেয়ে কিন্তু আগানো। কিভাবে? তারা 300 আসনের সিট তারা প্রার্থী দিয়েছে, তাদের ক্যাম্পেইন চলতেছে, সবকিছু ঠিক আছে। এখন আপনার যেগুলো বলতেছে এগুলি তাদের কিছু বার্গেনিং, কারণ পিআর এর বিষয়টা তারা খুব ভালো করে, যে পিআর লোয়ার হাউজে পিআর সম্ভব না, কারণ এটা জনপ্রিয় দাবি না, এটা জনগণ কখনো এটা নিবে না, মেনে নিবে না, এটা সবাই জানে। কারণ পিআর জিনিসটা হলো আপনার লোয়ার হাউজে পিআর কিভাবে হয়, লোয়ার হাউজে যে জনগণ তাদের নেতাকে চিনতে হবে, কে আমার এলাকায় এমপি, তারা তাদের নেতাকে তারা নির্বাচিত করবে। বিভিন্ন দেশের উদাহরণ দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন দেশের, বাংলাদেশের প্রেক্ষাপট এক না, বাংলাদেশে ইনস্টিটিউশনগুলি ধ্বংস করে দিছে। হ্যাঁ, আর আমাদের দেশ তো আপনি জানেন যে আমাদের খুবই গরিব দেশ, সাধারণ মানুষ কিভাবে আপনার রিমোট এলাকায় বসবাস করে। আমি কিন্তু চরপেশন মনপুরে আমার একেবারে সর্বদক্ষিণে নির্বাচনী এলাকা, সেখান থেকে আমি 3 বার নির্বাচিত হয়েছি। আমি দেখেছি যে এখানে সাধারণ মানুষ কত অসহায়,
তো সুতরাং তারা চায় তাদের কাঙ্ক্ষিত প্রার্থী, তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে চায়। আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া তো ধ্বংস করে দিচ্ছে। 17টা বছর কোনো নির্বাচনের কোনো সিস্টেম ছিল না, জনগণের কোনো মালিকানা ছিল না, তাদের কোনো গুরুত্ব ছিল না। তারা অমানবিক আচরণ করেছে, তাদের ভোটের প্রয়োজন নাই, তারা যা ইচ্ছা তাই করেছে। এই যে স্বেচ্ছাচারিতা, সুতরাং এখান থেকে তো বেড়ে আসতে হবে। আমি আশা করি যে জামাত ইসলাম, এনসিপি এবং অন্যান্য যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তারা এই যে নির্বাচন যে চ্যালেঞ্জ, এবং আমাদের সকলের জনপ্রিয় এই সরকার কিন্তু সকলের সমর্থনের ভিত্তিতে আমাদের নোবেল লরিয়েট উনি এখানে বসেছেন। সুতরাং ওনার কিছু তো সীমাবদ্ধতা আছে। এটা যেমন সকলের কাছে জনপ্রিয়, কিন্তু এই সরকার কিন্তু আবার সবচেয়ে দুর্বল। আমি বলবো সবচেয়ে দুর্বল এই সেন্সে তাদের তো কোনো পার্টি নাই। আচ্ছা, তাদের স্টেক হোল্ডার যারা ফ্যাসিবাদ বিরোধী, এটাই তার শক্তি, সকলের শক্তি। এই শক্তি দেখেন না, সমস্যা হলে পরে কিন্তু সব শক্তিকে নিয়ে উনি বসেন, কালকেও বসছেন। তা আমরা সবাই তো তাকে সাপোর্ট করতে চাই। আর এই নির্বাচনটাই তার সাথে বড় চ্যালেঞ্জ, এবং সংস্কার বিচার যে কটা আছে সেগুলি একমত হলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এই অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে নির্বাচন, আইন শৃঙ্খলা আপনার পরিস্থিতি আপনাকে বুঝতে হবে। আমরা জানি এটা যে কিছুটা প্রবলেম হবে, প্রবলেম ক্রিয়েট হবে, কারণ ফ্যাসিবাদ বিরোধীরা 17 বছর এমনভাবে কিছু কিছু লোক রিক্রুটমেন্ট করেছে, এমন এমন জায়গায় বসে আছে, কিছু হয়তো পালিয়ে গেছে, কিন্তু অনেকেই কিন্তু আপনার প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন পুলিশ প্রশাসনেও আছে এবং সিভিল প্রশাসনে আছে। তো ফলে এখানে কিন্তু আমরা শঙ্কিত সেখান থেকে যে তারা ঠিকমতো এই সরকারকে কোঅপারেশন করছে না, যে নির্দেশনা যায় সেই নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করছে না, এবং আইন শৃঙ্খলার যেখানে মব হয় সেখানে মবটা দিয়ে ট্যাকেল দেওয়া যায় ট্যাক্টফুলি, হ্যাঁ, কিভাবে ট্যাক্টফুলি, এই সমস্ত ট্রেনিং তো তাদের দেওয়া আছে। যেখানে পুলিশ পারবে না, সিভিল প্রশাসন পারবে না, সেখানে আর্মিকে ইনভলভ করবে, তাই না? তো আপনি দেখেন এই জিনিসগুলো, এই যে দেখেন ডাকসু নির্বাচন, এটা একটা ঝুঁকিপূর্ণ এই যে নির্বাচনটা দিল। আচ্ছা, আপনি দেখেন যে ডাকসু জাতীয় নির্বাচনের আগে তো ডাকসু নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি, কিন্তু যেই প্রশাসন যে অবস্থা আছে এর ভিতরে যে ডাকসু চাকসু জাকসু এই যে ইউকসু এগুলিতে মানে রাকসু এগুলিতে শুরু করলো, নির্বাচন হওয়া দরকার ইউনিভার্সিটি ছাত্রদের জন্য, কিন্তু এই কেন্দ্র করে যে কয়েকটা গন্ডগোল শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। ঢাকা ইউনিভার্সিটি সুন্দরভাবে হোক, সুষ্ঠুভাবে হোক, এটা আমরা চাই, কিন্তু সুষ্ঠুভাবে হওয়ার ব্যাপারে ঝুঁকিপূর্ণ আছে, সেটা কিন্তু আমি প্রমাণ পেলাম। ইউনিভার্সিটি অথরিটি সেনাবাহিনীকে আমন্ত্রণ করলো ডাকসু নির্বাচন কন্ডাক্ট করার জন্য। তাহলে কি ঝুঁকি আছে? উনি মনে করেছেন ঝুঁকি, কিন্তু ডাকসু নির্বাচনে কখনো সেনাবাহিনী ডাকা হয় নাই, এবং সেনাবাহিনী যে উনি মানে ব্যাপারটা প্রত্যাখ্যান করছে যে সেনাবাহিনী এখানে যাবে না, তারা যাবে না, তারা এটা কিন্তু অস্বীকার মানে করেছে, আইএসপিআর থেকে স্টেটমেন্ট দিয়েছে। ফলে ডাকসু নির্বাচন কিন্তু কখনো সেনাবাহিনী প্রয়োজন হয় নাই। এটা পরিবেশ পরিষদ, ছাত্র নেতারা সকলে বিষয়ে ইউনিভার্সিটি অথরিটি বসে আলোচনা করে প্রশাসনিকভাবে পুলিশের সহায়তা নিতে পারে। এটা তো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অটোনমাস বডি। এখানে ইউনিভার্সিটি অথরিটিকে পরিবেশ বুঝে ছাত্র নেতাদের সাথে আলাপ করে, সকল সংগঠনের সাথে আলাপ করে, পরিবেশ যদি অনুকূলে থাকে, সহাবস্থান থাকে, ঠিকঠাক থাকে, তাহলে আপনি নির্বাচনের ঝুঁকি নেবেন। আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতি ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, এখন আপনি সেনাবাহিনী চাচ্ছেন। এখন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, অথরিটিকে দায়ী হতে হবে। জি, আসবো, আমি শুনে আসি। সুতরাং নির্বাচনটা হলো, জাতীয় নির্বাচনটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা হলো ইম্পর্টেন্ট। জনাব আবু সাঈদ খান, জাতীয় নির্বাচনই বড় চ্যালেঞ্জ, এবং এই সাম্প্রতিক সময়ের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে দেখছেন বিষয়টি? সেটা যে প্রশ্ন হচ্ছে যে আমাদের যে পুলিশের যে অবস্থা এবং যেখানে আছে, এখন পর্যন্ত তারা মরালি বুস্ট আপ হয় নাই। এখন পর্যন্ত পুলিশ তার নিজের পায়ে দাঁড়াতে পারছে না। এটা এনাফ টাইম না? উচিত ছিল, কিন্তু হয় নাই। তো তারপরও পুলিশের সেখানে যদি সেনাবাহিনী মাঠে থাকলে আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনো সমস্যা হবে, কারণ সেনাবাহিনীকে এখানে একটা ভূমিকা পালন করতে হবে, এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের কোঅপারেশনটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনের মধ্য দিয়ে যারা ঐক্য দেখিয়েছে, সেই ঐক্যটাকে ধরে রাখতে হবে। এবং নির্বাচন সম্পর্কে নানা কথা, মানে নির্বাচনের ব্যাপারে নানান বিষয়ে মতামত, তাদেরও তো ভিন্নতা রয়েছে। ভিন্নতা থাকতেই পারে, যখন নির্বাচন হবে তখন তো তারা একমত হয়ে নির্বাচন করবে। কেউ গণপরিষদের কথা বলছে, কেউ পিআর এর কথা বলছে, এবং সবাই জানে যে এখানে গণপরিষদ কিংবা পিআর পদ্ধতিটা এখানে হবে না। পিআর ভালো কি মন্দ আমি সেই আলোচনা যাচ্ছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেটাকে যদি বাস্তবায়ন করতে হলে সেখানে তো সংসদ লাগবে, সংসদের মাধ্যমে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অতএব এই মুহূর্তে সে পিআরের কোনো সুযোগ নেই, এই মুহূর্তে আপনার গণপরিষদ গঠন করার কোনো সুযোগ নেই। এখন আপনি পার্লামেন্ট ইলেকশন করবেন,
এবং সেই ইলেকশনের ভিত্তিতে তারপরে ঠিক আছে যদি পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধিরা মনে করে যে এখানে পিআর পদ্ধতি চালু করতে হবে সেটা তারা করতে পারে। তবে যে জিনিসটা তারা করতে পারত, যে আলোচনাটা আছে আমার মনে হয় এই আলোচনা চলতে পারে, সেটা হলো যে উচ্চকক্ষ এটা পিআর পদ্ধতির সম্ভব কিনা, এবং সেই ক্ষেত্রে বিএনপি রাজিও হতে পারে, আমি জানি না, কেন বিএনপি হ্যাঁ এই ব্যাপারে একটা তাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি আছে। তো সেই ক্ষেত্রে একটা আলোচনা চলতে পারে, কিন্তু নিম্নকক্ষে এখানে পিআরের সুযোগ নেই। ভবিষ্যতে যারা করছে তারা কি তাহলে কেবলমাত্র একটা বার্গেনিং বা অন্য কোনো পয়েন্টে যাওয়ার জন্য এরকম? তো এই হতে পারে, কেউ কেউ মনে করতে পারে, আমি জানি না, কেন এগুলো তো আর আমার কাছে দালিলিক প্রমাণ নেই, যে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে তারা দলটা গুছিয়ে ফেলতে পারে, এই ধরনের ভাবনা কারো থাকতে পারে, কিংবা বিরোধী দল হওয়ার জন্য যা যা দরকার সেটা তারা করে ফেলতে পারে। তো এই ধরনের ভাবনা জামাত কিংবা এনসিপি কিংবা অন্য কোনো দলের থাকতে পারে, সেটা প্রমাণিত না। তবে ব্যাপারটা হচ্ছে নির্বাচনের আগে তো বহুজন বহু বক্তব্য দিবে, এবং সেটাকে আমাদের বিবেচনা করতে হবে, এটা তার দলের বক্তব্য, এবং দল তো বক্তব্য দিতেই পারে, এবং নির্বাচনে যেও নির্বাচন বিরোধী বক্তব্য দিতে পারে, আপত্তির কিছু নেই, কিন্তু নির্বাচনের ব্যাপারে তার মনোভাব ইতিবাচক কিনা সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। জি, আরেকটি বিষয়, গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেই জায়গায় তো সরকারি দলের পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দলের কথাও আমরা বলে থাকি, কিন্তু বর্তমান যে বাস্তবতা তাতে সেই শক্তিশালী বিরোধী দল কতটা হবে এবং সেগুলো নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আসছে। সেই জায়গায় যারা সরকারি দলে থাকবে তাদের ভূমিকা কিরকম হবে, যদি আমরা স্পষ্ট করে বিএনপির কথাই বলি, যেহেতু আজকে প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে আমরা বিএনপির আলোচনাই করছি, সেই বিষয়টি যদি একটু বলেন। কারণ অতীতের অভিজ্ঞতা বিএনপির যে দুইবারে ক্ষমতায়, মানে দেখা গেছে 96 এবং 91-তে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, 91 এবং 2001-এর কথা বলছি, তা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সেই প্রক্রিয়াটি হয়নি। এখন একটি সুযোগ এসেছে, সেই জায়গায় তারা কতটা স্মুথলি তাদের ক্ষমতাটা হস্তান্তর করে কেয়ারটেকারের কাছে দিতে পারবে, সেই বিষয়গুলো কিভাবে দেখতে? সেটা পরের প্রশ্ন। আপাতত হচ্ছে বিরোধী দল দরকার এবং শক্তিশালী বিরোধী দল দরকার, কেন একদলীয় সংসদ হয় না, এবং যেখানে বিরোধী দল নাই সেখানে প্রাণবন্ত সংসদ হয় না, এবং জনগণের সমস্যা সেখানে আলোচনা হয় না। তো এই জন্য আমাদের বিরোধী দল দরকার, কিন্তু বিরোধী দলে সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। তো সেখানে হচ্ছে যে আজকের যে বাস্তবতা, সেখানে একটা সম্মিলিত বিরোধী দল হতে পারে, তবে সেই ক্ষেত্রে অন্যান্য দল, ছোট দল বড় দল যারাই হোক, কাউকে নির্বাচনের রাস্তা কারো বন্ধ করে দেওয়া ঠিক না। সব দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটা হবে। যেমন ধরুন যে এখানে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে, এগুলো বিবেচনা করা দরকার, যে এই ধরনের নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক শক্তিকে পরাভূত করা যায় না, বরং নির্বাচনের মধ্য দিয়ে, যেটা বিএনপি পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেছিলেন, যে জনগণ সিদ্ধান্ত নেবে যে কি হবে, অর্থাৎ কে রাজনীতি করবে কি করবে না সেটা জনগণের বিষয়। অতএব কোন দল নিষিদ্ধ হবে এর মালিক হচ্ছে জনগণ, কেন দেশের মালিক তো জনগণ, জনগণই ঠিক করবে যে রাজনীতিগতভাবে কে থাকবে কে থাকবে না, কার কতটুকু স্পেস থাকবে, সেই সুযোগটা জনগণের কাছে রাখা উচিত। অতএব কোনো দলকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখলে কি হয়, বিএনপিকে সহ অন্যদেরকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে 3টে নির্বাচনে শেখ হাসিনা সরকার রেখেছিল, কিন্তু পরিণতিতে কি হয়েছে, বরং তারই পতন হয়েছে। অতএব সবার জন্য গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা দরকার। এর মানে এই নয় যে আওয়ামী লীগের যে তাদের যে কার্যক্রম, স্বৈরশাসন এবং যেসব কার্যক্রম, হত্যা, তার বিচার অবশ্যই বিচার হওয়া উচিত, এবং সেই বিচার যত দ্রুত হয় জাতির জন্য ততই মঙ্গলজনক। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি। সম্মানিত আলোচকরা যে কথা বললেন, গণতন্ত্রে বিভিন্ন মত পথ থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু জাতীয় স্বার্থে সবাই ঐক্যমতে আসবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।